পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত। আজকে ক্লাস 9 এর ম্যাথমেটিক্স ক্লাস নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে যে টপিকস নিয়ে আমি আলোচনা করব সেটি হলো 3 নাম্বার যে অধ্যায়টি আছে সেই অধ্যায়ে গ্রাফ অর্থাৎ লেখচিত্র নিয়ে আজকের এই টিউটোরিয়ালে তোমাদের সাথে বিস্তারিত আমি আলোচনা করব এবং আমরা লেখচিত্র শিখব। এই যে লেখচিত্র বা গ্রাফ শেখার আগে আমাদের জানতে হবে যে এই গ্রাফের উদ্ভব বা সৃষ্টি কিভাবে এলো, কোথা থেকে এলো এবং কিভাবে হয়েছে। প্রত্যেকটি বিষয় আজকের এই টিউটোরিয়ালে তোমাদের আমি পার্ট বাই পার্ট সুন্দরভাবে বুঝিয়ে দেব। তাহলে চলো আমরা বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে আসব ক্লাসে। এবার একটু তোমরা মনোযোগ এবং ধৈর্য সহকারে আজকে এই টিউটোরিয়াল থেকে একটু তোমরা তাকিয়ে থাকবে। প্রত্যেকটি বিষয় আমাদের আজকে বুঝতে হবে। মনে করো কোনো তলের উপর বা যে কোনো তলের উপর কোনো বিন্দুর অবস্থান যদি আমরা নির্ণয় করতে যাই সেক্ষেত্রে কি ঘটনা ঘটে দেখো। সাপোজ মনে করো কোনো একটি তলের উপরে এই যে বিন্দু, আমি দুটো বিন্দু নিলাম, যে কোনো দুটো, আমি দুটো বিন্দু নিয়ে আমি তোমাদের বোঝাচ্ছি। অর্থাৎ কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করতে গেলে কি করতে হবে, এই যে দুটো বিন্দু, এই দুটো বিন্দু থেকে অথবা এই দুটো বিন্দুর অক্ষ থেকে যদি পরস্পরের উপর লম্ব টানা যায়, এই বিন্দু থেকে কিংবা এই বিন্দুর যে অক্ষ সেই অক্ষ থেকে যদি আমরা এইভাবে পরস্পরের উপর একটা লম্ব টানি, দেখো আমরা যদি লম্ব টানলাম এবং লম্ব টানার ফলে এই বিন্দু দুটির মধ্যে যে লম্বের দূরত্ব, এই বিন্দু দুটোর মধ্যে যে লম্বের দূরত্ব হলো এই যে ডিস্টেন্স, তার ধারণা সম্পর্কে আমাদের জানতে হবে, তাই না? তার ধারণা সম্পর্কে আমাদের জানতে হবে। এই যে ধারণা, এই ধারণাটা গণিতের একটি বিশেষ শাখার অংশ। অর্থাৎ এই বিন্দু দুটির অক্ষ বা বিন্দু থেকে যখন আমরা লম্বা টানবো পরস্পরের উপর, এখান থেকে এদিকে যদি লম্ব হয় তাহলে এখানে এদিক থেকে লম্ব, অর্থাৎ এই দুটো পরস্পরের উপর লম্ব অবস্থায় আছে। টানার পরে যে দূরত্ব বা ডিস্টেন্সটা পাওয়া যাবে, এই যে ধারণা, এই ধারণাটা হচ্ছে আমাদের গণিতের একটি বিশেষ শাখার অংশ। যে শাখাকে বলা হয়, কি বলা হয় জানো? কোঅর্ডিনেট জিওমেট্রি। এই যে কোঅর্ডিনেট জিওমেট্রি অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতি। আজকে আমরা শিখব স্থানাঙ্ক জ্যামিতি। এই স্থানাঙ্ক জ্যামিতির উদ্ভব কিভাবে হয় প্রত্যেকটি বিষয় তোমাদের সুন্দরভাবে আজকে বুঝতে হবে। এখন কথা হলো, কোনো তলের উপর আমরা অনুভূমিক বা উলম্বভাবে নিতে পারি, যে কোনোভাবে আমরা বিন্দু নিতে পারি। এটা হচ্ছে আমাদের লম্বালম্বি বা উলম্বভাবে আমরা নিয়েছি। এবার আমরা অনুভূমিকভাবে নিতে পারি, কোনো অসুবিধা নেই। অনুভূমিকভাবে অর্থাৎ এই যে অনুভূমিকভাবে আমরা ধরে নাও দুটো বিন্দু নিলাম, এখান থেকে একটা, এখান থেকে একটা, দুটো বিন্দু নিলাম, একটা অনুভূমিকভাবে নিলাম আর একটা হচ্ছে উলম্বভাবে নিলাম। যেভাবে নিই না কেন বিন্দু দুটির মধ্যে লম্ব দূরত্ব আমাদের নির্ণয় করতে হয়, তাই না? এই ধারণাটাকে বলা হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি বা স্থানাঙ্ক জ্যামিতি। এই ধারণাটি কে দেন? এই যে কোঅর্ডিনেট জিওমেট্রি বা স্থানাঙ্কের যে ধারণা কে দিয়েছেন? এই ধারণার জন্ম হচ্ছে ফরাসি দার্শনিক ও গণিতজ্ঞ, যার নাম হচ্ছে রেনে দা কার্তে। এই বিজ্ঞানীটার নাম হচ্ছে রেনে দা কার্তে। তিনি কোথাকার বিজ্ঞানী ছিলেন? ফরাসির। কি সম্বন্ধে তিনি পারদর্শী ছিলেন? দার্শনিক ও গণিতজ্ঞতে। তার নাম বোঝা গেল। তাহলে রেনে দা কার্তে, এই নামটা আমাদের মনে রাখতে হবে। তার নামানুসারে এই যে কার্তেশিয়ান সিস্টেম বা কার্তেজীয় পদ্ধতি আসে। স্থানাঙ্ক জ্যামিতি যে যখন করতে যাব তখন এই বিজ্ঞানী বা এই জনক, তার নাম অনুসারে আছে কার্তেশিয়ান সিস্টেম বা কার্তেজীয় পদ্ধতি। তোমরা ক্লাস 6-এ করেছো না? সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয়, সংখ্যা রেখার সাহায্যে বিয়োগফল নির্ণয় তোমরা শিখেছো না? এই যে সংখ্যা রেখার যে উৎপত্তি বা সৃষ্টি কে করেছে, কোন পদ্ধতি অনুযায়ী হয়েছে? এই যে এই পদ্ধতি অনুযায়ী হয়েছে।
সংখ্যারেখার উদ্ভব বা সৃষ্টি হয়েছে এই পদ্ধতি অনুযায়ী, কার্তেজীয় পদ্ধতি অনুযায়ী এসেছে। আমরা কি জানি কার্তেজীয় পদ্ধতিতে বা সংখ্যারেখার যে পদ্ধতি কিভাবে আমরা জানি? এই যে সংখ্যারেখা করতে গেলে আমরা সকলেই জানি এটা হচ্ছে মূল বিন্দু, এটা হচ্ছে মূল বিন্দু, তাই না? মূল বিন্দু। এখন এই মূল বিন্দু আমি আরেকটু ভালোভাবে লিখি, মূল বিন্দু, সাপোজ এটা হচ্ছে মূল বিন্দু, যেটাকে কি বলা হয়? ও। মূল বিন্দুকে ধরা হচ্ছে ও, তাই না? এবং এক্ষেত্রেও আমাদের এই সরলরেখার ক্ষেত্রেও এর মূল বিন্দু হচ্ছে ও, প্রত্যেকটির মূল বিন্দু। এবং তুমি এই অনুভূমিক সরলরেখা নাও কিংবা উলম্ব সরলরেখা, যে সরলরেখা নিয়ে তুমি কাজ করো না কেন, এই সরলরেখার আমরা এই যে ও বা শূন্য, এটা হচ্ছে শূন্য, এইদিকে আমরা নামটা দিই, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। এটা শূন্য ধরো, উপরে আমি ও দিই। এটার ক্ষেত্রেও এটা শূন্য ধরো আর এটাকে উপরে আমরা ও দিই, এটা হচ্ছে ও, তাই না? অর্থাৎ এই ও বিন্দু থেকে আমরা ডান দিকে যত এগোবো, তত কি পজিটিভ মান পাওয়া যায়। এবং ও বিন্দু থেকে আমরা বাঁ দিকে যত আসবো তত কি নেগেটিভ মান পাওয়া যায়। এটা তোমরা শিখেছ কিভাবে? যত ডান দিকে যাই তখন 0 থেকে শুরু হয়, তাহলে 0 +1 +2 +3, এইভাবে ডট ডট দিয়ে +4 +5 +6 +7 যেতে থাকে। আর যখন আমরা বাঁ দিকে আসি তখন -1 -2 -3, এইভাবে আরো এগোতে থাকবে, -4 -5 -6। সেম ভাবে উলম্ব সরলরেখার ক্ষেত্রেও আমরা যত ডান দিকে এগোবো তত পজিটিভ মান, এবং বাঁ দিকে যত এগোবো তত নেগেটিভ মান। অর্থাৎ এটা +1 +2 +3 +4। সেম ভাবে যখন আমরা নিচে আসবো, মানে বাঁ দিকে আসবো, -1 -2 -3 -4 ইত্যাদি হতে পারে। এই যে সংখ্যারেখা, এই সংখ্যারেখার পজিটিভ দিক বা ধনাত্মক দিক কি? এটা আমরা নাম দিই এক্স, এবং নেগেটিভ দিককে আমরা বোঝাই হচ্ছে এক্স বার। এই যে এক্স এর উপর যে বার চিহ্ন, একটা যে দাগ, এটা হচ্ছে নেগেটিভ। উপরে একটা মাইনাস চিহ্ন আছে না, তার মানে এটাকে বলা হয় বার। এক্স বার মানে হচ্ছে এক্স এর নেগেটিভ দিক বোঝাবে, আর এক্সটাকে বোঝাবে এক্স এর পজিটিভ দিক। সেম ভাবে এই সরলরেখারও এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে ওয়াই বার। এইভাবে আমরা কিন্তু সংখ্যারেখা করেছি, তাই না? তাহলে সংখ্যারেখার উদ্ভব বা উৎপত্তি হয়েছে কার্তেশিয়ান সিস্টেমের পদ্ধতি অনুযায়ী। বোঝা গেল কেন এই দুটো জিনিস তোমাদের করানো হলো, কোন কারণে আমি করালাম? কারণ এই যে সংখ্যারেখা, এই সংখ্যার উপর ডিপেন্ড করে তোমাদের আজ যে গ্রাফ কিভাবে তৈরি হয়েছে সম্পূর্ণ তোমাদের বুঝতে হবে। এই দুটোর উপর নির্ভর করেই বা সংখ্যারেখার উপর ডিপেন্ড করে আমাদের গ্রাফ বা লেখচিত্র অঙ্কন করতে হয়। কিভাবে আসে প্রত্যেকটি বিষয় আমি আগে বুঝাবো তোমাদের। এখন এই যে সরলরেখা এক্স, একটু লিখে নিই কি আছে, এক্স ও এক্স ড্যাশ, এই সরলরেখা, তাই না? এই সরলরেখার ও বিন্দু থেকে আমরা যত ডান দিকে যাব তত কি পজিটিভ মান। এবার যদি আমরা 1 ঘর যাই তাহলে তাকে বলা হচ্ছে 1 একক, 2 ঘর যদি যাই তাহলে বলা হচ্ছে 2 একক, 3 ঘর যদি যাই তাহলে বলা হয় 3 একক বলা হয়। সেম ভাবে যদি আমরা বাঁ দিকে আসি, -1 দিকে আসি, তাহলে এটাকে বলা হচ্ছে -1 একক। যদি -2 আসি, -2 একক, -3 আসলে -3 একক। এইভাবে 4 5 6 এগোতে পারি। সেম এটার যেমন একক, সেম ভাবে এটারও আমরা ডান দিকে যত এগোবো তত একক, বাঁ দিকে যত এগোবো তত -1 একক। ডান দিকে মানে পজিটিভ এককের মান, আর বাঁ দিকে আসলে
মাইনাস নেগেটিভ এককের মান। তাহলে এটা এক্স ও এক্স ড্যাশ, এক্স ও এক্স ড্যাশ হলো একটা সরলরেখা, সরলরেখা। সেম ভাবে এটা কি হবে, ওয়াই ও ওয়াই ড্যাশ, সরি একটু এইভাবে লিখি, ওয়াই ও ওয়াই ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, এটি একটি সরলরেখা। এখন এক্স ও এক্স ড্যাশ এই সরলরেখাকে কি বলা হয়, এই সরলরেখা ধরা হয়, টোটাল সরলরেখাটাকে ধরা হচ্ছে এক্স অক্ষ, এক্স অক্ষ হিসাবে ধরা হয়। এক্স ও এক্স ড্যাশ যে রেখাংশ বা সরলরেখাটা সেটা কি এক্স অক্ষ হিসাবে কল্পনা করা হয় বা ধরা হয়। এবং ওয়াই ও ওয়াই ড্যাশ একে ধরা হয় কি, একে ধরা হয় ওয়াই অক্ষ হিসাবে। একে কি ধরবো আমরা, ওয়াই অক্ষ। তাহলে একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ হিসাবে ধরা হলো। এতটুকু তোমাদের আগে ক্লিয়ার করে নাও, এতটুকু পরিষ্কার করে নাও, কারণ এই দুটো বেসিক নিয়েই তোমাদের গ্রাফ তৈরি হবে। এখন এই যে এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ এই দুটো রেখাংশকে যদি আমরা পরস্পরের উপর যদি লম্বাভাবে খাড়া করি তাহলে কি ঘটনা দাঁড়ায় দেখো। এইভাবে যদি আমরা একটু খাড়া করি, এই যে একটা হচ্ছে অনুভূমিকটা ছিল আর একটা হচ্ছে আমাদের উলম্ব ছিল। তাই না, একটা অনুভূমিক আর একটা উলম্ব। এখন আমরা ডান দিকে প্রত্যেকটা, সে অনুভূমিক হোক আর উলম্ব হোক, প্রত্যেকটা ডান দিকে আমরা কি হয় এক্স বসাই এবং বাঁ দিকেরটাতে আমরা এক্স ড্যাশ বসাই, তাই না। সেম ভাবে উলম্বটা ডান দিকেরটাতে ওয়াই এবং বাঁ দিকেরটাতে ওয়াই ড্যাশ, এটা আমরা করেছি। গ্রাফের মেন যে স্ট্রাকচার বা গঠন, এই যে গঠনটা প্রত্যেকটি গ্রাফের ক্ষেত্রে আমাদের এই স্ট্রাকচার নিয়েই করতে হবে। একটা গ্রাফ যখন আমরা আঁকাবো তখন কি হবে, এক্স ড্যাশ এবং ওয়াই ড্যাশ। তোমরা যদি এই প্রসেসটা বা স্ট্রাকচারটা যদি উল্টিয়ে দাও তাহলে গ্রাফ ভুল। কেউ যদি এখানে ওয়াই ড্যাশ মারো কেটে দিবে, এটা যদি এক্স ড্যাশ মারো কেটে দেবে। গ্রাফের নিয়ম বা স্ট্রাকচার এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। কিসের থেকে পেলাম, এই যে সংখ্যা রেখা থেকে অনুভূমিক তলটা এবং উলম্ব তলটা, বোঝা গেছে। তাহলে পরস্পরের উপর যেহেতু আমরা লম্বভাবে নিয়েছি, কাকে, একে আর একে না হয়েছে, এদের যে ও বিন্দু ছিল, এই ও বিন্দু পরস্পরের কে যেখানে ছেদ করেছে, পরস্পরকে যেখানে টাচ করেছে বা ছেদ করেছে, এই যে ও বিন্দুটা, এটা হচ্ছে ও বিন্দু। যেখানে পরস্পরকে টাচ করেছে বা ছেদ করেছে তাকে বলা হয় এদের মূল বিন্দু। তাহলে এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, একটু লিখে দিই, এটা হচ্ছে মূল বিন্দু, বোঝা গেছে, মূল বিন্দু। এবার খেয়াল করো, এক্স ও এক্স ড্যাশ সরল রেখাটি বা রেখাংশটি, এক্স ও এক্স ড্যাশ এই রেখাংশের ও এক্স কি বললাম, ও এক্স এই রেখাংশের, এই যে ও এক্স রেখাংশের ধনাত্মক দিককে এটা হচ্ছে কি, ও এক্স রেখাংশের ধনাত্মক দিককে এক্স অক্ষ ধরা হয়, অর্থাৎ এক্স এর ধনাত্মক দিক ধরা হয়, এতটুকু মনে রাখো। ও এক্স রেখাংশের বা সরল রেখার ধনাত্মক দিককে
ধনাত্মক দিককে এক্স এর ধনাত্মক দিক ধরা হয়, এক্স এর পজিটিভ দিক ধরা হয় বা ধনাত্মক দিক ধরা হয়। সেম ভাবে কি ও ওয়াই, এই যে ও ওয়াই রেখাংশের যে ধনাত্মক দিক, এটা হচ্ছে পজিটিভ দিক, এটারও পজিটিভ দিক, পজিটিভ দিককে ওয়াই এর পজিটিভ দিক ধরা হয়। বোঝা গেল? ও এক্স রেখাংশের ধনাত্মক দিককে এক্স এর ধনাত্মক দিক এবং ও ওয়াই রেখাংশের ধনাত্মক দিককে ওয়াই এর ধনাত্মক দিক হিসাবে ধরা হয়। সেম ভাবে ও ওয়াই ড্যাশ এর ঋণাত্মক দিক, এটা হচ্ছে ঋণাত্মক দিককে ওয়াই এর ঋণাত্মক দিক ধরা হয় এবং ও এক্স ড্যাশ এর ঋণাত্মক দিককে এক্স এর ঋণাত্মক দিক ধরা হয় বা এক্স অক্ষের ঋণাত্মক দিক ধরা হয়। এই বিষয় চারটে একটু তোমাদের মুখস্থ করতে হবে, এখানে ক্লিয়ার ভাবে তোমাদের বুঝতে হবে। ও এক্স রেখাংশ বা সরল রেখার ধনাত্মক দিককে এক্স অক্ষের ধনাত্মক দিক, ও ওয়াই অক্ষের ধনাত্মক দিক এবং ও এক্স ড্যাশের এক্স অক্ষের ঋণাত্মক দিক, ও ওয়াই ড্যাশের ওয়াই অক্ষের ঋণাত্মক দিক হিসাবে ধরা হয়। এখন এই যে দুটো সরল রেখা বা রেখাংশ যখন পরস্পরের উপর লম্বভাবে দাঁড়িয়েছে, তখন এখানে চারটি তলের সৃষ্টি হয়েছে। কি কি তল? চারটি তল, একটা দুটা তিনটা চারটা তল তৈরি হয়েছে। কিভাবে তৈরি হয়েছে? এই যে চারটা তল, এই চারটা তল কিভাবে তৈরি হয় দেখো, এইভাবে তৈরি হয়েছে। এক্স ও ওয়াই, তাই না? কোণের সাপেক্ষে এক্স ও ওয়াই কোণের সাপেক্ষে যে তলের সৃষ্টি হয় সেটাকে বলা হয় প্রথম পাদ বা ফার্স্ট কোয়াড্রান্ট বা প্রথম পাদ। বোঝা গেল? এক্স ও ওয়াই কোণের সাপেক্ষে যে তল সৃষ্টি হয়েছে তাকে হচ্ছে ফার্স্ট কোয়াড্রান্ট বা প্রথম পাদ। এবার ওয়াই ও এক্স ড্যাশ এই কোণের সাপেক্ষে যে তলের সৃষ্টি হয়েছে তাকে বলা হয় সেকেন্ড কোয়াড্রান্ট বা দ্বিতীয় পাদ। তারপরে আসি এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ এই কোণের সাপেক্ষে যে তলের সৃষ্টি হয়েছে তাকে বলা হয় থার্ড কোয়াড্রান্ট বা তৃতীয় পাদ। বোঝা গেল? এবার আসি আমরা ওয়াই ড্যাশ ও এক্স কোণের সাপেক্ষে যে তলের সৃষ্টি হয়েছে তাকে হচ্ছে ফোর্থ কোয়াড্রান্ট, এটা হচ্ছে চতুর্থ পাদ। এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড, এটা হচ্ছে ফোর্থ। তাহলে প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ আমরা পেয়ে গেছি। এবং এই পাদের ও এক্স অক্ষকে এক্স এর পজিটিভ দিক, ও ওয়াই অক্ষকে ওয়াই এর পজিটিভ দিক, ও এক্স ড্যাশ অক্ষকে এক্স এর নেগেটিভ দিক, ও ওয়াই ড্যাশ অক্ষকে ওয়াই এর নেগেটিভ দিক ধরা হয়।
এতটুকু তোমাদের ক্লিয়ার, তাই না? এইবার আরেকটা জিনিস আছে, এই যে ও এক্স ড্যাশ যে রেখাংশ ছিল আর একটা ওয়াই ড্যাশ, এই রেখাংশ দুটি পরস্পর যে বিন্দুতে মিলিত হয়েছে, তাই না, এটাকে বলা হয় মূল বিন্দু। মূল বিন্দু ধরা হয় এই মূল বিন্দুর স্থানাঙ্ক, এই বিষয়টা একটু মনে রাখতে হবে। মূল বিন্দুর স্থানাঙ্ক সবসময় 0,0। কেন 0,0? মূলবিন্দুর স্থানাঙ্ক কেন 0,0 এবং স্থানাঙ্ক বিষয়টা কি তোমাদের আমি বলছি। কারণ এই অক্ষের যে মূলবিন্দু ছিল ও, যে মিডিল, দেখো এই যে ও মিডিলে কি ছিল 0, 0 থেকে শুরু হয়েছে ডানে, 0 থেকে শুরু হয়েছে বামে। সেম এটারও মিডিল ও, 0 থেকে শুরু হয়েছে ডানে, 0 থেকে শুরু হয়েছে বামে। তাহলে পরস্পরকে ও বিন্দুতে যখন এরা ছেদ করেছে তখন ও বিন্দুর এরও 0, সো এদের মূল বিন্দুর স্থানাঙ্ক এই জন্য 0, 0। এখন এই যে মূল বিন্দুর গ্রাফের ক্ষেত্রে স্থানাঙ্ক কথা তখনই ব্যবহার করা হবে, কখন ব্যবহার করা হবে? যখন একটা বিন্দু দেওয়া থাকবে, সেই বিন্দুর একটা এক্স এর মান, একটা ওয়াই এর মান। তার মানে স্থানাঙ্কতে তোমাদের প্রথমে আসে এক্স এর মান এবং পরে আসে ওয়াই এর মান। স্থানাঙ্ক জ্যামিতিতে কোনো বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে গেলে প্রথমে এক্স এর মান, পরে আসবে ওয়াই এর মান। তার মানে এখানে এক্স 0 এবং ওয়াই 0। তার মানে কি মূল বিন্দুর স্থানাঙ্ক 0,0 এবং সেক্ষেত্রে এক্স এর স্থানাঙ্ক 0 এবং ওয়াই এর স্থানাঙ্ক 0। এবং এক্স ও ওয়াই আরেকটি ভাষা আছে। এই এক্স কে বলা হয় ভুজ এবং ওয়াই কে বলা হয় কোটি। তাহলে এক্স কে বলা হয় ভুজ এবং ওয়াই কে বলা হয় কোটি। তাহলে মূলবিন্দুর স্থানাঙ্কে ভুজের মান কত? 0। ভুজের মান 0। এক্স যেহেতু ভুজ, তাহলে ভুজের মান 0। মূলবিন্দুর স্থানাঙ্কতে কোটির মান কত? কোটির মানও 0। বোঝা গেল? খুব ইম্পর্টেন্ট, তোমাদের দিবে মাল্টিপল চয়েসে, কথাটা মনে রাখবে। এইবার আসি, আমরা মূলবিন্দু জেনে গেছি। এখন দেখো ও এক্স রেখাংশের ধনাত্মক দিকের সাথে, ও এক্স রেখাংশ বা সরলরেখার ধনাত্মক দিকের সাথে যদি এক্স একক একটা স্থানাঙ্ক নেওয়া হয়, এক্স একক, বুঝতে পারলে? আমরা যেমন সংখ্যা রেখা আছে +1 +2, 1 একক, 2 একক, 3 একক, সেম ভাবে যদি এক্স একক একটা যদি স্থানাঙ্ক নেই, এক্স একক, মনে করো এক্স একক একটা আমরা স্থানাঙ্ক নিয়েছি, তাই না? এই এক্স এককটা কি করে? ও বিন্দু থেকে খুব ভালোভাবে বুঝবা, এই এক্স একক, এটা হচ্ছে একক, এক্স একক ও বিন্দু থেকে এই যে ও ওয়াই যে রেখা অংশ আছে বা সরলরেখা আছে তার উপর লম্বভাবে অবস্থান করেছে না? যখন এক্স এককের মান নিব কোনো গ্রাফের ক্ষেত্রে, তখন দেখো এইভাবে করেছে না? এই যে এক্স একক এতটুকু, এটা কার উপর লম্ব হিসেবে? এই যে এইভাবে সে লম্ব ভাবে আছে, এইভাবে সে লম্ব হিসাবে আছে। দেখো আচ্ছা, এই যে এটা হচ্ছে এক্স একক, আর এটা ছিল এক্স, এটা ছিল ও, এটা ছিল ওয়াই, তাই না? তাহলে ও ওয়াই এর উপর এক্স এককের মান লম্বভাবে অবস্থান করেছে। যখন এক্স এর ধনাত্মক দিকের সাথে আমরা এক্স একক স্থানাঙ্ক নিচ্ছি, সেম ভাবে যখন ওয়াই অক্ষে ও ওয়াই রেখাংশের ধনাত্মক দিকের সাথে যখন আমরা ওয়াই একক, এটা হচ্ছে ওয়াই একক যখন স্থানাঙ্ক নিচ্ছি, তখন কি হচ্ছে আবার এই যে ও বিন্দু থেকে ও এক্স রেখাংশের উপর কি করেছে? এই ওয়াই এককের মান আবার লম্বভাবে অবস্থান করেছে, তাই না? অর্থাৎ এক্স এককের মান নিলে ও ওয়াই এর উপর লম্বা থাকবে এবং ওয়াই এককের মান নিলে ও এক্স রেখাংশের উপরে পরস্পর লম্বভাবে অবস্থান করে। কিন্তু এই যে লম্বভাবে যে অবস্থান করছে মান, সেটা ডিপেন্ড করে কার উপরে? সম্পূর্ণ ডিপেন্ড করবে এখানে যে স্থানাঙ্কের যে মান দেওয়া থাকবে সেই মানের পজিটিভ মান না নেগেটিভ মানের উপর সম্পূর্ণ নির্ভর করে। কিভাবে নির্ভর করে? কারণ আমরা ওয়াই একক পজিটিভ মান নিয়েছি, যখন প্লাসের মান নিয়েছি তখন কিন্তু
প্লাসের দিকে সে নির্ভর করেছে। যদি আমরা মাইনাসের মান নিতাম, মাইনাসের মান যখন নিতাম, আমরা যদি মাইনাসে নিতাম তাহলে কি ডিপেন্ড করতো কার উপরে? যখন আমরা এক্স এর মাইনাসের মান নিতাম তখন কার উপর ডিপেন্ড করছে দেখো তো, একটু বোঝি এখানে। এবার যদি আমরা মাইনাসের একটা মান নিই, এখানে যদি এক্স একক নেওয়া হয়, এক্স একক মাইনাসের মান, মাইনাসের মান নিলে আমাদের ডিপেন্ড করবে কার উপরে? ওয়াইয়ের মানটা। ওয়াইয়ের মানটা তখন কার উপর ডিপেন্ড করবে বলতো? এই যে ওয়াইয়ের যে স্থানাঙ্ক থাকবে, এবার সে পজিটিভের দিকে যাবে না নেগেটিভের দিকে যাবে তারপর নির্ভর করবে না। ও ওয়াই রেখাংশের নেগেটিভ রেখাংশের দিকে যখন আমরা এক্স নেগেটিভ একটা স্থানাঙ্ক নিয়েছি, তখন এই এক্স একক যে মানটা বা স্থানাঙ্কর যে মান, সেটা সম্পূর্ণ নির্ভর করবে আমাদের এদিকে পজিটিভ না এদিকে নেগেটিভ মানের উপর ওয়াই এর। যদি আমরা পজিটিভ মান নিই তাহলে পজিটিভের উপর লম্বভাবে থাকবে, আর যদি নেগেটিভ মান নিই তাহলে নেগেটিভের উপর লম্বা হয়ে থাকবে। এই বিষয়টা তোমাদের একটু মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। বোঝা গেল? তাহলে এতটুকু হচ্ছে তোমাদের পরিষ্কার হয়ে গেছে। মূল বিন্দু জেনে গেলাম যে একক নেওয়া হলো পজিটিভ, কার উপর লম্বভাবে অবস্থান করে? এক্স অক্ষের দিকে হোক আর ওয়াই অক্ষের দিকে, বা নেগেটিভের দিকে হোক বা পজিটিভের দিকে হোক। বোঝা গেছে? এতটুকু বুঝে গেল। এখন আরেকটু বিষয় আমরা আসি, আরেকটু বিষয় আসি। বিষয়টা কি? এই যে ও এক্স রেখাংশ, বারবার বলে আসি না, ও এক্স রেখাংশের এক্স এক্স স্থানাঙ্কের একক হচ্ছে কি? এক্স একক, তাই না? ও এক্স ধনাত্মক রেখাংশের এক্স স্থানাঙ্কের একক হলো এক্স একক। এখন এক্স একক যদি একটা আমরা স্থানাঙ্ক নিই, এক্স একক খুব ইম্পর্টেন্ট, বোঝো এখান থেকে। এক্স একক যদি একটা আমরা ধনাত্মক দিকের সাথে যদি একটা এক্স এককের মান বা স্থানাঙ্ক যদি নেই, তখন যেহেতু এক্স নিয়েছি তখন কি হয়? তখন ওয়াইয়ের স্থানাঙ্ক কত হবে? ওয়াইয়ের স্থানাঙ্ক কত হবে? আমি এই বিষয়টা একটু মুছে দিই, এখানে তোমাদের বুঝতে হবে পরিষ্কারভাবে। ও এক্স রেখাংশের ধনাত্মক দিকের সাথে যখন আমরা এক্স স্থানাঙ্কের একটি একক নিয়েছি, সেটা হচ্ছে এক্স একক। এক্স একক এক্স একক স্থানাঙ্ক যখন আমরা নিচ্ছি কার সাথে? কার সাথে? ও এক্স তাই না? ও এক্স ধনাত্মক, এটা কিন্তু আমাদের দিতে হবে, ধনাত্মকটা লিখতে হবে। এটা আমি একটু লিখে দিলাম। ও এক্স ধনাত্মক রেখাংশের সাথে যখন এক্স একক একটা স্থানাঙ্ক নিয়েছি, তখন ওয়াই এর স্থানাঙ্ক কত? ওয়াই এর স্থানাঙ্ক 0। ওয়াই এর স্থানাঙ্ক 0। তার মানে যখন আমরা এক্স একক নিচ্ছি, এক্স একক একটা মান নিচ্ছি, তখন ওয়াই এর স্থানাঙ্ক 0। খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। দেখো, কারণ এক্স যখন নিচ্ছি তখন ওয়াই তো অবশ্যই 0 হবে। 0 যখন হলো, তখন এক্স এর যদি আমরা পজিটিভ মান নিই, তার মানে কি? এক্স গ্রেটার দেন 0। পজিটিভ মান নিলে তার মানে কি? এক্স গ্রেটার দেন 0। তার মানে ধনাত্মক দিকের সাথে যে মানগুলো আমরা নিব, পজিটিভ মান নিব, সেটা অলওয়েজ বড় মান 0 থেকে, অলওয়েজ 0 থেকে বড় মান। এবং তখন ওয়াই এর স্থানাঙ্ক কত এসে দাঁড়ায়? ওয়াই এর স্থানাঙ্ক কত এসে দাঁড়ায়? ওয়াই এর স্থানাঙ্ক এসে তখন কিন্তু দাঁড়ায় ওয়াই ইকুয়াল টু 0। ওয়াই ইকুয়াল টু 0। ওয়াই ইকুয়াল টু 0। এই বিষয়টা বোঝা গেছে? সেম ভাবে যখন আমরা ও এক্স ড্যাশের ঋণাত্মক দিকের সাথে যখন আমরা আসবো, ও এক্স ড্যাশ এটা হচ্ছে ঋণাত্মক দিকের সাথে যখন আমরা কি করব? এক্স এর মাইনাস একটা মান নিব, এক্স এককের স্থানাঙ্ক, এক্স একক এর স্থানাঙ্ক, এক্স এককের স্থানাঙ্ক যখন আমরা নিচ্ছি মাইনাস মান, তখন সেক্ষেত্রে কি হবে? এইদিকে যখন আমরা এক্স এর মাইনাস মান নিচ্ছি, তখন সেক্ষেত্রে কি দাঁড়াচ্ছে? ওয়াই ইকুয়াল টু 0। সেক্ষেত্রে আমাদের ওয়াই ইকুয়াল টু 0। অর্থাৎ আমরা পজিটিভ দিকের সাথে যখনই এক্স এর একটা মান নিচ্ছি, তখন ওয়াই 0 পাবো।
সেম ভাবে নেগেটিভে যখন আমরা একটা মান নিব তখন y0 পাবো। এবং পজিটিভের ক্ষেত্রে কি হচ্ছে x গ্রেটার দেন 0, 0 থেকে অবশ্যই x এর মান বড় হবে, কিন্তু নেগেটিভে যখন আসবো তখন আমাদের কি x এর ভ্যালু 0 থেকে ছোট দাঁড়াবে, মাইনাসে ছোট দাঁড়াবে, এবং সেক্ষেত্রে y এর স্থানাঙ্ক 0 হবে। স্থানাঙ্ক y ইকুয়াল টু 0, এই বিষয়টা বুঝতে হবে তোমাদের। সেম ভাবে যদি আমরা y অক্ষের পজিটিভ দিকে যাই, দেখো তো এটা হচ্ছে x অক্ষ নিয়ে আমি আলোচনা করলাম, এবার y অক্ষের ধনাত্মক দিকে সত্যি এবার আমি ভাষাটা দিচ্ছিলাম সরাসরি একটু দেখি। এখানে যেমন আমরা লিখছি ও ওয়াই, তাই না? তোমরা একটু বুঝবা ওয়াই এর কি, এটা ধনাত্মক দিকের সাথে যখন ওয়াই একক স্থানাঙ্ক নিলাম, ওয়াই একক যখন স্থানাঙ্ক নিব, এই যে ওয়াই একক যখন স্থানাঙ্ক নিচ্ছি তখন কি এক্স এর স্থানাঙ্ক এসে দাঁড়াচ্ছে কি, তখন এক্স এর স্থানাঙ্ক এসে দাঁড়াচ্ছে এক্স ইকুয়াল টু 0, তাই না? যখন ওয়াই এর মান নেব তখন এক্স ইকুয়াল টু 0, এবং তখন ওয়াই এর যে পজিটিভ মান অলওয়েজ কি হবে, অলওয়েজ 0 থেকে বড় হবে, অর্থাৎ ওয়াই গ্রেটার দেন 0, এবং সেই ক্ষেত্রে এক্স ইকুয়াল টু বা এক্স এর স্থানাঙ্ক এক্স এর স্থানাঙ্ক এক্স ইকুয়াল টু 0, তাই না? পজিটিভ মানের সাথে যদি আমরা ও ওয়াই ড্যাশ নেগেটিভ দিকের সাথে আসি তখন ওয়াই একক স্থানাঙ্ক আমরা পাবো, এবং তখনও আবার এক্স এর স্থানাঙ্ক এক্স ইকুয়াল টু 0 এসে দাঁড়াবে, এবং তখন কি হচ্ছে নেগেটিভের সাথে যেহেতু আছে তাহলে ওয়াই এর মান অলওয়েজ 0 থেকে ছোট, এবং সেক্ষেত্রে এক্স এর স্থানাঙ্ক এক্স ইকুয়াল টু 0। তাহলে এই যে পজিটিভ এক্স অক্ষের দিকে নেগেটিভ এক্স অক্ষের দিকে, পজিটিভ ওয়াই অক্ষের দিকে নেগেটিভ ওয়াই অক্ষের দিকে যখন আমরা যাচ্ছি তখন কি দাঁড়াচ্ছে, যখন আমরা এক্স একক মান নিচ্ছি তখন ওয়াই ইকুয়াল টু 0 পাচ্ছি, সেটা আমরা পজিটিভের দিকে যাই আর নেগেটিভের দিকে যাই এক্স এ, তাই না? আবার যখন ওয়াই এর পজিটিভ দিকে যাই আর নেগেটিভ দিকে যাই, যখন ওয়াই একক নিচ্ছি তখন এক্স এর মান বা এক্স এর স্থানাঙ্ক 0 পাচ্ছি, তাই না? দুটোর ক্ষেত্রে পজিটিভের দিকে আমরা এক্স ইকুয়াল টু 0, নেগেটিভের দিকে এক্স ইকুয়াল টু 0। অর্থাৎ এখান থেকে তোমাদের একটা জিনিস শেখার বিষয় হচ্ছে, যদি এক্স অক্ষের সমীকরণ বলা হয়, তাহলে আমরা লিখব ওয়াই ইকুয়াল টু 0, বা ওয়াই অক্ষের যদি সমীকরণ বলা হয় তাহলে এক্স ইকুয়াল টু 0। তাহলে এই সিদ্ধান্ত বা এই মতামত থেকে আমরা কি লিখতে পারি, এক্স অক্ষের সমীকরণ কি দাঁড়াচ্ছে, ওয়াই ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 0, এবং ওয়াই অক্ষের সমীকরণ এক্স ইকুয়াল টু 0। এই যে দুটো কথা তোমরা অনেক জায়গায় তোমাদের কোশ্চেন ব্যাংক এবং প্রশ্নে তোমরা পাবে এই প্রশ্নটা। আরেকটা কি, এই যে আমি লিখছি মূলবিন্দু যে স্থানাঙ্ক, এই যে প্রথমে আমি বলেছি মূলবিন্দুর স্থানাঙ্ক কত, 0,0, এবং স্থানাঙ্ক জ্যামিতিতে x কে কি হিসাবে ধরা হয়, y কে কি হিসাবে ধরা হয়। এই চারটে টপিকস আমাদের জানতে হবে গ্রাফের। আরেকটি টপিকস প্রথম পার্ট বা ফার্স্ট কোয়াড্রান্ট, সেকেন্ড পার্ট বা সেকেন্ড কোয়াড্রান্ট, থার্ড বা তৃতীয় পার্ট বা থার্ড কোয়াড্রান্ট, এবং চতুর্থ পার্ট বা ফোর্থ কোয়াড্রান্ট। প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট, তৃতীয় পার্ট, চতুর্থ পার্ট তোমাদের জানতে হবে। ও এক্স অক্ষটা হচ্ছে পজিটিভ দিক নির্দেশ করে, ও ওয়াই এটা পজিটিভ দিক, ও এক্স ড্যাশ নেগেটিভ দিক, ও ওয়াই ড্যাশ নেগেটিভ দিক। এখন কথা হলো প্রথম পাদে কার মান পজিটিভ,
সেকেন্ড পাদে আমাদের চিহ্ন, কোন চিহ্ন থাকবে? এটা হচ্ছে থার্ড নাম্বার পাদে চিহ্ন কি হবে, 4 নাম্বার পাদে চিহ্ন কি হবে, এই বিষয় নিয়ে আমি তোমাদের পরের পার্টে চিহ্ন সমেত গ্রাফ কিভাবে করতে হয় প্রত্যেকটি বিষয় তোমাদের সাথে আমি আলোচনা করব। তাহলে আজকে যতটুকু আমি টপিকস তোমাদের শিখালাম এবং এই কোঅর্ডিনেট জিওমেট্রিক স্থানাঙ্ক জ্যামিতি আর গ্রাফের যে উৎপত্তি কিভাবে এলো, কার নাম অনুসারে এসেছে, কোন পদ্ধতিতে এসেছে, প্রত্যেকটি বিষয় তোমরা আগে একটু প্র্যাকটিস করো। এগুলো হচ্ছে বেসিক, এই বেসিকগুলো তোমাদের জানতে হবে। তারপরে আসবে আমরা গ্রাফ। গ্রাফ তো সবাই করবে, কিন্তু গ্রাফ করার আগে গ্রাফের ভিতরে যে বিষয়গুলি লুকিয়ে আছে সেগুলো তোমাদের আগে জানতে হবে। এটা কেউ জানে না, কেউ জানে না, এই লেভেলে কেউ জানে না। আমি তোমাদের বলবো, তো আমি সেটা তোমাদের জানিয়ে দিলাম। তাহলে তোমরা এতটুকু প্র্যাকটিস করো, তোমাদের সাথে আমি আবার দেখা করবো সেকেন্ড পার্ট নিয়ে, সঙ্গে তোমাদের গ্রাফ কিভাবে করতে হয় প্রত্যেকটি বিষয়ে আলোচনা করবো। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, আবার